রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব চ্যাপ্টার 3 কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো কগনিটিভ অ্যাকচুয়ালি কী? হোয়াট ইজ কগনিটিভ? কগনিটিভ মানে ব্রেন সম্পর্কিত, জ্ঞানীয়, ঠিক আছে? মানে মস্তিষ্ক দিয়ে জানা বা বোঝা বা চিন্তা করার সঙ্গে সম্পর্কিত। সহজভাবে যদি বলি, আমরা কিভাবে জানি, কিভাবে বুঝি, কিভাবে চিন্তা করি, কিভাবে শিখি, এটাই হচ্ছে কগনিটিভ। এই কগনিটিভ শব্দটার রুট ওয়ার্ড যদি বলি কগনোস্কিয়ার, ল্যাটিন শব্দ একটা কগনোস্কিয়ার, এই শব্দ থেকে এই কগনিটিভ শব্দটা উৎপত্তি হয়েছে। কগনোস্কিয়ার যার অর্থ হচ্ছে টু নো, জানতে পারা, জানার সঙ্গে রিলেটেড টু নোয়িং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড থিঙ্কিং। তাহলে কগনোস্কিয়ার মানে টু নো, জানার সাথে সম্পর্কিত, এটা জানা, ঠিক আছে? আচ্ছা, এইবার এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ব, কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা কেন পড়ব, ঠিক আছে? একটা শিশু কিভাবে চিন্তা করে, কিভাবে শেখে এবং কিভাবে জ্ঞান গঠন করে, তা একজন শিক্ষককে কী করতে হবে, জানতে হবে। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিজ শিক্ষককে শিশুর ডেভেলপমেন্টাল লেভেল অনুযায়ী টিচিং মেথড নির্বাচন করতে, শিশুর ভুল বোঝার কারণ বুঝতে, প্রয়োজনীয় সাপোর্ট দিতে এবং লার্নার সেন্টার্ড ক্লাসরুম তৈরি করতে সাহায্য করে। ওকে, তো শিশু কিভাবে চিন্তা করে সেটা বুঝতে পারা যাবে এই চ্যাপ্টারটা পড়লে। কোন বয়সে কি পড়াবো সেটা ঠিক করতে পারবো। শিশুর ভুল উত্তরকে বুঝতে পারা যাবে। টিচিং মেথড নির্বাচন করতে পারা যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এই কগনিটিভ ডেভেলপমেন্ট, এখানে তোমার ইম্পর্টেন্ট কিছু থিওরি আছে। পিয়াজে, ভাইগোটস্কি এবং ব্রুনার তিনটে থিওরির কথা উল্লেখ করেছেন, তিনটে থিওরি দিয়েছেন। তো প্রথমে আমি জানবো জিন পিয়াজে, ঠিক আছে? পিয়াজের যে তত্ত্বটা, তার আগে পিয়াজে যে সমস্ত টার্মগুলো ইউজ করেছে, মানে পিয়াজে কি বলতো, পিয়াজে মনে করতো যে শিশু নিজেই তার জ্ঞানের জগৎ তৈরি করে। শিশু নিজেই তার জ্ঞানের জগৎ তৈরি করে। সে পরিবেশের সাথে মেলামেশা করে একজন ছোট ডিসকভারের মতো শেখে, বিজ্ঞানীর মতো শেখে। জিন পিয়াজে তোমার সুইজারল্যান্ডের একজন মনোবিজ্ঞানী, সাইকোলজিস্ট ছিলেন, ঠিক আছে? তাকে ফাদার অফ চাইল্ড সাইকোলজি বলা হয়। তো ইম্পর্টেন্ট কিছু টার্মের কথা বলেছেন। 1 নম্বর স্কিমা, 2 নম্বর অ্যাসিমিলেশন, তারপর অ্যাকোমোডেশন, অবজেক্ট পারমানেন্স, ইগোসেন্ট্রিজম, অ্যানিমিজম, কনজারভেশন, এইসব শব্দের উল্লেখ করেছেন, ঠিক আছে? এগুলো একটু আমরা জেনে নিই। স্কিমাটা কি? স্কিমা হচ্ছে এক ধরনের জ্ঞান, ঠিক আছে? মস্তিষ্কে তথ্য জমা রাখার একটা মানে ভান্ডার বলতে পারো, ঠিক আছে? এক ধরনের নলেজ বলতে পারো, ঠিক আছে, স্কিমাটা। আচ্ছা, যেমন একটা শিশু প্রথমবার 4টি পা ও একটি লেজওয়ালা প্রাণী দেখে কি শিখলো? এটা একটা কুকুর। তার মাথায় কিন্তু কুকুরের একটা স্কিমা তৈরি হলো, কুকুরের একটা জ্ঞান তৈরি হলো, ঠিক আছে? অ্যাসিমিলেশনটা কি? অ্যাসিমিলেশন হচ্ছে, ধরো প্রথমে একটা বাঘ দেখেছিল, 4টে পা ছিল, 4টে পা থাকা একটা বাঘ দেখেছিল, দিয়ে পরবর্তীকালে সে একটা ছাগলকে দেখে সে বাঘ বলে চিৎকার করে উঠলো। তখন এই যে পূর্বের জ্ঞানের সঙ্গে মিলিয়ে ফেলছে, এটা হচ্ছে অ্যাসিমিলেশন, সিমিলার ভেবে নিচ্ছে। মানে পুরনো স্কিমার সাথে একটা পুরনো যে জ্ঞানটা, সেই জ্ঞানের সঙ্গে একটা সিমিলারিটি, একটা গুলিয়ে ফেলছে বিষয়টা, এটা হচ্ছে অ্যাসিমিলেশন, আত্মীকরণ করছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশন হচ্ছে যে ও পরে বুঝতে পারলো, যে মডিফাই করতে পারলো, যে না এটা ছাগল, এটা হচ্ছে বাঘ, এটা ছাগল না, এটা বাঘ, এটা বাঘ না, এটা ছাগল, ঠিক আছে? মানে প্রথমে তো 4টে পা আছে মানে বাঘ ভেবে ফেলেছিল, কিন্তু পরবর্তীকালে সে নিজের ব্রেনকে মডিফাই করে সে বুঝতে পারলো যে না, এটা একটা ছাগল।
এই যে অ্যাকোমোডেশন হচ্ছে মডিফাই করে, সংশোধন করে, পুরনো স্কিমা পরিবর্তন করে যে স্কিমা তৈরি করছে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন। অবজেক্ট পার্মানেন্স মানে চোখ থেকে আড়াল হলেও জিনিসটার অস্তিত্ব থাকে, এইটা কিন্তু শিশু বুঝবে, এটা মনে করবে। 6 মাসের শিশুর কাছে 6 মাসের একটা বাচ্চার কাছে ধরো সামনে একটা বল ছিল, ঠিক আছে, একটা খেলনা বল, এবার সেটাকে যদি কাপড় দিয়ে তুমি নিচে লুকিয়ে রাখো, তো ওই বাচ্চাটা কিন্তু কি মনে করবে? বাচ্চাটা খুঁজবে, তাই না? অবজেক্ট মানে চোখ থেকে আড়াল হলেও জিনিসটার অস্তিত্ব আছে এটা মনে করবে, ও হারিয়ে গেছে এটা ভাববে না। ইগোসেন্ট্রিজমটা কি? ইগোসেন্ট্রিজম মানে হচ্ছে মানে শিশুরা মনে করবে যে সবাই আমার মতোই দেখছে, আমার মতোই ভাবছে, এটা মনে করবে। অ্যানিমিজমটা কি? জড়বস্তুকে জীবন্ত মনে করা, আর কনজারভেশন হচ্ছে আকার পরিবর্তন হলেও পরিমাণের পরিবর্তন হয় না, এটা হচ্ছে কনজারভেশন। মানে একটা লম্বা একটা গ্লাস আর একটা চওড়া বাটিতে সমান পরিমাণ জল ঢাললে ছোট বাচ্চারা কী করবে? লম্বা গ্লাসের জল বেশি মনে করবে আর বাটির জল কম মনে করবে, ঠিক আছে? কনজারভেশন, মানে ভুল বললাম, এটা হচ্ছে তোমার কনজারভেশনটা কি? কনজারভেশনটা হচ্ছে আকার পরিবর্তন হলেও পরিমাণের পরিবর্তন হয় না, এই চিন্তা ভাবনাটা, যে একটা গ্লাসে জল আছে আর একটা বাটিতে সমান পরিমাণ জল ঢাললে শিশু লম্বা গ্লাসের জল বেশি মনে করে। 7 থেকে 11 বছর বয়সে পৌঁছালে সে বুঝতে পারে দুটোতেই সমান জল আছে। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে তোমার হচ্ছে পিয়াজে যে ইম্পর্টেন্ট যে তোমার ওয়ার্ডগুলো বলেছিল সেগুলো তো বললাম। এবার আমরা জানবো পিয়াজের যে থিওরিটা দিয়েছিল, ঠিক আছে? পিয়াজে যে 4টে বিষয়ের উপর একটা যে কগনিটিভ ডেভেলপমেন্টের উপর 4টে স্টেজের কথা বলেছেন, ঠিক আছে? একটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, তারপরে প্রি অপারেশনাল স্টেজ, তারপরে কনক্রিট অপারেশনাল স্টেজ, তারপরে হচ্ছে 3টে, আর আরেকটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। 4টে স্টেজের কথা বলা হয়, ঠিক আছে? সেন্সরি মোটর স্টেজ সেটা হচ্ছে বাচ্চার হচ্ছে তোমার 0 থেকে মানে জন্ম থেকে 2 বছর, মানে 0 থেকে 2 বছরের মধ্যে যে যখন বাচ্চার বয়স, তখন সেটাকে সেন্সরি মোটর স্কিল বলা হয়, ঠিক আছে? আর প্রি অপারেশনাল হচ্ছে বাচ্চার বয়স যখন 2 থেকে 7 বছর থাকে তখন, ঠিক আছে? আর কনক্রিট অপারেশনালটা হচ্ছে 7 থেকে 11 বছর, আর ফর্মালটা হচ্ছে 11-12 বছর, যেটা ওইটা, ওকে? এইবার সেন্সরি যে মোটর স্টেজ, এই স্টেজে শিশু কী করে? সেন্স দিয়ে পৃথিবীকে বোঝে, ঠিক আছে? সেন্স মানে খেলনা দিয়ে, ঠিক আছে? শিশু একটা খেলনা দেখে সে টয়টি মানে খেলনাটি কী করবে? ধরছে, মুখে দিবে, নাড়াবে, ছুটছে, এরকম করবে, অ্যাকশনের মাধ্যমে লার্নিং করবে ও, ঠিক আছে? আর এই বয়সে সেন্সরি মোটর স্টেজের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে অবজেক্ট পারমানেন্স। মানে হচ্ছে কোনো অবজেক্ট চোখের সামনে না থাকলেও অবজেক্টের অস্তিত্ব আছে সেটা বুঝতে পারবে। তুমি শিশুর সামনে একটা টয় রাখলে, খেলনা রাখলে, তারপর কাপড় দিয়ে টয়টা ঢেকে দিলে, শিশু ভাবতে পারে যে টয়টা আর নেই, কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট হলে সে কাপড় সরিয়ে টয়টা খুঁজবে, ডেভেলপমেন্টটা যদি হয়। এটা হচ্ছে অবজেক্ট পারমানেন্স। প্রি অপারেশনাল স্টেজে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, সিম্বলিক থিঙ্কিং হয়, ইমাজিনেশন বাড়ে, ঠিক আছে? এখানে ইগোসেন্ট্রিজমের ব্যাপারটা আছে, মানে ইগোসেন্ট্রিজম মানে অন্য ব্যক্তির পার্সপেক্টিভ বুঝতে ডিফিকাল্টি হয়, মানে নিজেকে নিয়ে যে ভাবে আর কি, ঠিক আছে? ইগোসেন্ট্রিজম। অ্যানিমিজমটা কি? অ্যানিমিজমটা হচ্ছে নন লিভিং অবজেক্টকে, মানে জড়বস্তুকে সজীব মনে করবে। তারপরে ইরিভার্সিবিলিটি, মানে রিভার্স করতে পারবে না, ঠিক আছে? একটা 5 বছরের শিশুকে তুমি যদি বলো 2 + 3 কত হয়? 5 হয়, সে এটা বুঝতে পারবে, কিন্তু জিজ্ঞেস যদি করা হয় 5 থেকে 3 কত, 5 থেকে 3 বাদ দিলে কী হবে? তখন একটা লজিক্যাল রিভার্সাল কাজ নাও হতে পারে। এটা হচ্ছে ইরিভার্সিবিলিটি। এবার হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ। অপারেশনাল স্টেজ হচ্ছে 7 থেকে 11 বছর। এখানে শিশু লজিক্যাল থিঙ্কিং করতে শুরু করে, সাধারণত কনক্রিট কনক্রিট অবজেক্ট নিয়ে। এখানে কনজারভেশন কাজ করে। কনজারভেশন বলতে কোনো অবজেক্টের অ্যাপিয়ারেন্স বদলালেও তার কোয়ান্টিটি একই থাকতে পারে, এটা বুঝতে পারা। কোয়ান্টিটি একই থাকবে, মানে
অবজেক্টটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, তা কিন্তু কোয়ান্টিটি পরিমাণটা সেম থাকবে, এটা বুঝতে পারবে এই বয়সে। মানে দুটি সমান গ্লাসে সমান পরিমাণ জল আছে, তারপরে এক গ্লাসের জল আরেকটা সরু গ্লাসে ঢেলে দিলাম। এবার ছোট শিশু বলল যে, বাচ্চা শিশু কী করলো, যে লম্বা গ্লাসে বেশি জল আছে। এটা কিন্তু এটা হচ্ছে শিশু যখন কনক্রিট অপারেশনাল স্টেজে পৌঁছে যাবে তখন সে বুঝতে পারবে যে না, জলের পরিমাণটা সমান আছে। এটা হচ্ছে কনজারভেশন। এটা কিন্তু কনক্রিট অপারেশনাল স্টেজে বাচ্চার মধ্যে এই চিন্তাধারাটা আসে কনজারভেশনের। তারপরে রিভার্সিবিলিটির ধারণাটা রিভার্স করতে পারে এই কনক্রিট অপারেশনাল স্টেজে। মানে 3+2 কত হয়? 5 হয়। 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3 হয়। বাচ্চা তখন রিভার্স করা শিখে যাবে, ঠিক আছে। তারপর ট্রানজিটিভিটি মানে এ যদি বি এর থেকে বড় হয় আবার বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে বাচ্চা বলে দিতে পারবে যে এ সি এর থেকে বড়। রহিম যদি করিমের থেকে বড় হয় আবার করিম যদি সেলিমের থেকে বড় হয়, তার মানে রহিম সেলিমের থেকে বড়। এই যে ধারণা, এইটা হচ্ছে ট্রানজিটিভিটি। আর ফর্মাল অপারেশনাল স্টেজ হচ্ছে বাচ্চার বয়স যখন 11 থেকে 12 বছর, বা 12 বছরের ঊর্ধ্বে, এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এখানে বাচ্চা চাইল্ড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, মানে বিমূর্ত ধারণাগুলো, বিমূর্ত চিন্তাগুলো করতে পারে, ঠিক আছে। হাইপোথেটিক্যাল অ্যান্সার দিতে পারে। হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং মানে ফর্মাল অপারেশনাল স্টেজ, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে পিয়াজের যে 4টে স্টেজ ছিল, 4টে স্টেজ আমরা পড়লাম। এইবার ভাইগোটস্কি সম্পর্কে আমরা একটু জানবো। ভাইগোটস্কি কি মনে করতো? ভাইগোটস্কি একজন রাশিয়ান সাইকোলজিস্ট ছিলেন, ঠিক আছে। রাশিয়ান সাইকোলজি, তিনি সোশিও কালচারাল ডেভেলপমেন্টের কথা বলেছেন, সোশ্যাল ইন্টারাকশনের উপর জোর দিয়েছেন। ভাইগোটস্কি মনে করতো যে শিশু একাকী শেখে না, তার শিখনে সমাজ, সংস্কৃতি, ভাষা বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে। তিনি যে সমস্ত টার্মের কথা বলেছেন সেগুলো হচ্ছে কি জেডপিডি, স্ক্যাপফোল্ডিং, এমকেও, প্রাইভেট স্পিচ, এগুলোর কথা তিনি বলেছেন। জেডপিটা কি? জেডপিডি এটার ফুল ফর্ম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। শিশু নিজে একা কতটুকু করতে পারে আর অন্যের সাহায্যে কতটুকু করতে পারে, এই দুটি মাঝের দূরত্বই হচ্ছে জেডপিডি। শিশু নিজে কতটুকু করতে পারে আর অন্যের সাহায্যে কতটুকু করতে পারে, এই দুটোর মাঝের দূরত্বটা হচ্ছে জেডপিডি। স্ক্যাপফোল্ডিং হচ্ছে অস্থায়ী সহায়তা, কোনো কাজ শেখানোর জন্য সাময়িক যে সাহায্য, সেটাকে বলছে স্ক্যাপফোল্ডিং। আর এমকেও হচ্ছে মোর নলেজেবল আদার, যে ব্যক্তি শিশুর চেয়ে বেশি জানে, সে শিক্ষক হতে পারে, বন্ধু হতে পারে, অভিভাবক হতে পারে। প্রাইভেট স্পিচ কি? প্রাইভেট স্পিচ হচ্ছে তোমার যে নিজস্ব কথোপকথন, নিজের কাজের পরিকল্পনা করতে শিশু নিজের সাথে নিজে কথা বলে, এই প্রাইভেট স্পিচের কথা বলেছেন, ঠিক আছে। তারপরে আর কি কি কথা বলেছে ইম্পর্টেন্ট কিছু? জেডপিটি হলো, এমকেও হলো, স্ক্যাপফোল্ডিং হলো, এরপর কি আছে? মানে প্রাইভেট স্পিচ হচ্ছে চাইল্ড নিজের সঙ্গে কথা বলে প্রবলেম সলভ করে। তারপরে সাইলেন্ট ইনার স্পিচটা কি? পরে যে প্রাইভেট স্পিচটা সে মানে প্রাইভেট স্পিচের যে কথাটা বললাম, যে চাইল্ড নিজের সঙ্গে কথা বলে প্রবলেম সলভ করবে, যেমন একটা শিশু পাজল করছে, এটা এখানে হবে না, এটা অন্যদিকে দিতে হবে, সে নিজের সঙ্গে কথা বলছে, কগনিটিভ ফাংশনের সঙ্গে এটা যুক্ত। আর সাইলেন্ট ইনার স্পিচ হচ্ছে পরে প্রাইভেট স্পিচ ইন্টারনাল হয়ে যায়, শিশু আর মুখ খোলে না, শিশু আর মুখে বলে না, মনে মনে ভাবে, মুখে বলবে না, মনে মনে বলবে, মনে মনে ভাবে, প্রথমে এটা করবো তারপরে ওটা করবো, এটা হচ্ছে ইনার স্পিচ। ভাইগোটস্কি যে সমস্ত কথাগুলো বলেছেন, ঠিক আছে, কোলাবোরেটিভ লার্নিংয়ের কথা বলেছেন, গ্রুপ ওয়ার্ক, পিয়ার টিউটরিং, রেসিপ্রোকাল টিচিং, ডিসকাশন, স্ক্যাপফোল্ডিং, সোশ্যাল ইন্টারেকশন, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করার জন্য বলেছেন। এরপরে আমরা জানবো ব্রুনারের যে কগনিটিভ লার্নিং থিওরি, কেন আমরা পড়ব? ব্রুনার আমাদের কি শেখায়? শিশুকে শুধু অ্যানসার দিয়ে দিলে হবে না, তাকে এমনভাবে শেখাতে হবে যাতে সে নিজে কনসেপ্ট ডিসকভার করতে পারে, লার্নিং বাই ডিসকভারি, এবং তার লার্নিং বাই ডিসকভারি। ব্রুনার 3টে
রিপ্রেজেন্টেশন, তিনটে মডেলের কথা বলেছেন। তিনটে ব্রুনার শিখন প্রক্রিয়াকে তিনটে বয়সভিত্তিক ধাপে ভাগ করেছেন, যেখানে শেখা হয় বস্তুর ব্যবহার থেকে চিহ্নের দিকে। 1 নম্বর হচ্ছে এনঅ্যাক্টিভ, 2 নম্বর হচ্ছে আইকনিক, 3 নম্বর হচ্ছে সিম্বলিক। এনঅ্যাক্টিভ মানে কি? সক্রিয়তামূলক, মানে হাতে কলমে ধরে কাজ করে শেখা। আইকনিক মানে ছবি দেখে শেখা। সিম্বলিক মানে সংকেত, অক্ষর বা সমীকরণ দিয়ে চিন্তা করা। ঠিক আছে? আচ্ছা, এই তিনটে বিষয়ের কথা কে বলেছে? ব্রুনার বলেছেন, এনঅ্যাক্টিভ, আইকনিক আর সিম্বলিক। এইবার সিম্বলিক ডিসকভারি যে লার্নিং, তার মানে ব্রুনার কি বললো যে প্রথমে অবজার্ভ করবে, তারপরে এক্সপ্লোর করবে। ঠিক আছে? একটা শিশু কী করবে? প্রথমে অবজার্ভ করবে, এক্সপ্লোর করবে, তারপর প্যাটার্ন ফাইন্ড করবে, তারপরে কনসেপ্টটাকে ডিসকভার করবে। তাহলে এই হচ্ছে পুরো কনসেপ্ট। না, আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে কোহেলবার্গের থিওরি। আচ্ছা, এই থিওরিটা, কোহেলবার্গের থিওরিটা আমি বলে দিচ্ছি। কোহেলবার্গের থিওরিটা, কোহেলবার্গের থিওরিটা কি? আচ্ছা, আমি ব্রুনারের যখন আমি যেটা বললাম ইনঅ্যাক্টিভ মোড, তারপরে আইকনিক মোড, এগুলো তো আমি বয়সটা কি বলিনি বোধহয়। যখন ইনঅ্যাক্টিভ মোড থাকে, তখন বাচ্চার বয়স তখন 0 থেকে 3 বছরের মধ্যে হয়। আর ইনঅ্যাক্টিভ মোডে শিশু শারীরিকভাবে কাজ বা নাড়াচাড়া করে শেখে। আইকনিকের ক্ষেত্রে বয়স হচ্ছে 3 থেকে 7 বছর। আর সিম্বলিক মোডের ক্ষেত্রে বয়স হচ্ছে 8 বছর থেকে পরবর্তী বয়স। ঠিক আছে? আচ্ছা, এইটা বয়সটা বলা হয়েছিল না, বললাম। এবার কোহেলবার্গের নৈতিক বিকাশটা আমরা জানবো। কোহেলবার্গের নৈতিক বিকাশ বলছে নৈতিকতা বা কোনটি ভালো আর কোনটি মন্দ তা আমরা কিভাবে বিচার করি। কোহেলবার্গ এটার জন্য হিঞ্জ ডিলেমা নামক একটা বিখ্যাত গল্প উল্লেখ করেছে। হিঞ্জের গল্পটা কি? হিঞ্জের স্ত্রী এক প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছিল। একজন দোকানদারের কাছে সেই রোগের ওষুধ ছিল, কিন্তু সেই ওষুধের 10 গুণ দাম চাচ্ছিল সে। হিঞ্জ টাকা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে রাতে দোকান ভেঙে ওষুধটি চুরি করে নিজের স্ত্রীর জীবন বাঁচায়। কোহেলবার্গ মানুষকে জিজ্ঞেস করতেন তখন যে হিঞ্জের কি ওষুধ চুরি করা উচিত হয়েছিল? তে মানুষকে জিজ্ঞেস করতে থাকলো। এই উত্তরের উপর ভিত্তি করে নৈতিকতা তিনি 3টে প্রধান লেভেল তৈরি করলো। একটাকে বলছে প্রি কনভেনশনাল, প্রথম লেভেল 1টাকে নাম দিলেন প্রি কনভেনশনাল, লেভেল 2 নাম দিলেন কনভেনশনাল, লেভেল 3 নাম দিলেন পোস্ট কনভেনশনাল। লেভেল 1 প্রি কনভেনশনাল, বাচ্চার বয়স যখন 3 থেকে 7 বছর থাকে তখন এই প্রি কনভেনশনালকে 2টা স্টেজে ভাগ করা হয়। একটা স্টেজ 1, স্টেজ 2। স্টেজ 1 হচ্ছে বাচ্চা কী করে শাস্তি এড়ানো, মানে পানিশমেন্ট থেকে বাঁচার জন্য যে কারোর কথা মানবে, নিয়ম নীতি অনুসরণ করবে। ঠিক আছে? মানে সে চিন্তা করবে যে চুরি করা খারাপ, কারণ চুরি করলে পুলিশ ধরবে বা মা বাবা মারবে, শাস্তি এড়ানোর ভয়ে সে মেনে চলবে। আর স্টেজ 2তে সে চিন্তা করবে তুমি আমার কাজ করে দিলে আমি তোমার কাজ করব, কাজ করার বিনিময়ে চকলেট বা খেলনা চাও, এরকম, মানে টিট ফর ট্যাট, কেবলমাত্র স্বার্থ রক্ষার জন্য নিয়ম মেনে চলে। তাহলে স্টেজ 1, স্টেজ 2 লেভেল 1-এ আছে। এখানে কোনো মোরালিটি কাজ করে না, 0 মোরালিটি, একদম লোয়েস্ট মোরাল। তাহলে স্টেজ 1, স্টেজ 2টা হয়ে গেল। এবার লেভেল 2তে হচ্ছে কি? লেভেল 2 জানবো কনভেনশনাল, বয়স যখন 10 থেকে 13 বছর। এখানে মানুষ, সমাজ, পরিবার আইনের নিয়ম মেনে চলে। এখানে 2টো স্টেজ আছে, স্টেজ 3 আর স্টেজ 4। স্টেজ 3তে হচ্ছে কি ভালো ছেলে হওয়া, ভালো মেয়ে হওয়া, এরকম একটা বিষয়। সবাই যদি আমাকে ভালো সন্তান বা ভালো ছাত্র বলে, তাই আমি নিয়মটা ভাঙবো না, মানে গুড বয় গুড গার্ল, সবার নজরে ভালো হওয়া। এই জিনিসটা কিন্তু বাচ্চারা মানে চিন্তা ভাবনা করবে, ভালো, সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করবে স্টেজ 3তে। আর স্টেজ 4-এ আইন ও শৃঙ্খলা রক্ষা, এই বিষয়ে বলা আছে স্টেজ 4-এ। মানে হচ্ছে নিয়ম নীতিটা এখানে প্রাধান্য পাবে, আইন সবার জন্য সমান, নিয়ম না ভাঙাই সমাজের শান্তি বজায় রাখার নিয়ম, মানে নিয়ম ভাঙা যাবে না, আইনটা সবার জন্য সমান, নিয়ম নীতিটাকে সে প্রাধান্য দিবে, যে আইন সমাজ দ্বারা নিয়ন্ত্রিত। এবার লেভেল 3-তে বলা হচ্ছে পোস্ট কনভেনশনাল। পোস্ট কনভেনশনাল এখানে কি? এখানে বলা হচ্ছে যে ব্যক্তির নিজস্ব বিবেক, ন্যায় বিচার এবং সার্বজনীন
মানবাধিকারে বিশ্বাস করে। স্টেজ 5 আর স্টেজ 6, স্টেজ 5-এ সোশ্যাল মানে স্টেজ 5-এ সার্বজনীন নীতি এবং মানবিক মূল্যবোধ, মানে যে রুলস আমার জন্য ঠিক নয় সেটা ব্রেক করতে সে পারে। নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির যুক্তির আশ্রয় নেবে স্টেজ 5-এ, মানে যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে? আর স্টেজ 5-এ ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল কাজ করবে, মানে বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ হবে তার বিবেকের দ্বারা। সকলের কল্যাণ হয় এমন আচরণ সে করবে, নিজের আচরণে তা প্রকাশ ঘটাবে। একেই কি সার্বজনীন নীতি বলা হয়, ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল। আর এই স্তরে কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এই সমস্ত থিঙ্কিংগুলো কাজ করবে। তারপরে মানুষের জীবন বাঁচানো যে কোনো আইনের চেয়ে বড়, এরা মনে করে, এটা হচ্ছে এরা মনে করেন যে আচ্ছা মানে অ্যাকচুয়ালি বিবেক দ্বারা এখানে কি করবে, কাজ করবে স্টেজ 6-এ। তাহলে এই হচ্ছে তোমার আজকের ক্লাস। কোহেলবার্গের 3টে লেভেলের কথা বললাম, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। 3টে লেভেলে যা যা আছে সবগুলো আলোচনা করলাম। প্রত্যেকটা লেভেলে দুটো দুটো করে স্টেজ, টোটাল 6টা স্টেজ। স্টেজ 1-এ ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্টের ভয়ে বাচ্চা নিয়মনীতি অনুসরণ করবে। স্টেজ 2-তে ইন্ডিভিজুয়ালিজম, মানে হচ্ছে টিট ফর ট্যাট, মানে ইচ্ছামতো আচরণ, স্বার্থ রক্ষার জন্য নিয়মনীতি মেনে চলবে। লেভেল 2 সমাজ যেটা চাইবে সেটা সে করার চেষ্টা করবে, মানে লেভেল 2-তে এক্সটার্নালি কন্ট্রোল বাই সোশ্যাল টার্মস। ঠিক আছে? স্টেজ 3-তে হচ্ছে গুড বাই গুড গার্ল, মানে ভালো হওয়ার জন্য চেষ্টা করবে, ভালো ছেলে ভালো মেয়ে হওয়ার চেষ্টা করবে, অন্যের কাছে ইমেজকে ভালো রাখার চেষ্টা করবে, নিজের ইমেজকে। স্টেজ 4-এ কী বলা হচ্ছে, আইন, ল এবং অর্ডার, সমাজ যে নিয়ম নীতিটা করবে, সবার জন্য যে নিয়মটা চালু করবে সেই নীতিটাকে সে মেনে নেবে, না ঠিক আছে সমাজের জন্য এটা তৈরি করা হয়েছে। লেভেল 3-তে যেটা পোস্ট কনভেনশনাল, দুটো স্টেজ, স্টেজ 5 আর স্টেজ 6, এইখানে কিন্তু মোরালিটিটা কাজ করবে। প্রথমে কিন্তু যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে? স্টেজ 5-এ যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে এখানে। আর স্টেজ 6-এ কী হয়েছে, স্টেজ 6-এ কিন্তু বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হবে, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে স্টেজ 5-এ সোশ্যাল কন্ট্রাক্ট, ইন্ডিভিজুয়াল রাইট, মানে যে রুল আমার জন্য ঠিক নয় সেটা সে কিন্তু ব্রেক করতে পারবে বাচ্চা। ঠিক আছে? এই স্টেজ 5-এর মধ্যে হিঞ্জের যে গল্পটা বললাম সেই গল্পটা এই স্টেজের মধ্যে পড়ে। নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তি কিন্তু এই স্টেজ 5-এ যুক্তির আশ্রয় নিতে পারে। তো এই হচ্ছে আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে তবে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো।